শেয়ার মার্কেটে আপনি লাভ করবেন না লস করবেন তার ডিপেন্ড করছে শেয়ার প্রাইস বাড়া বা কমার উপর। ধরুন আপনি একটা শেয়ার 100 টাকাতে কিনলেন, যদি সেই শেয়ারটা পরবর্তীকালে দাম বৃদ্ধি হয় তবেই কিন্তু আপনার প্রফিট থাকবে। 100 টাকার শেয়ার 120, 30, 40, 150, 200 তবেই আপনার প্রফিট থাকবে। কিন্তু যদি আপনার শেয়ার প্রাইস কমে যায় তাহলে আপনার লস হবে। সিম্পল লজিক, এটাই তো। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি কোনো শেয়ার নিলেন, যে সঙ্গে সঙ্গে দাম পড়তে থাকলো, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, অনেকে বলে থাকেন ব্যাপার, এবং এটাও বলে থাকেন যে শেয়ার কিনলাম দাম পড়তে থাকলো, শেয়ার যখন বিক্রি করলাম দাম বাড়তে থাকলো। অনেকে ভেবে থাকেন বা আপনিও হয়তো ভেবে থাকেন যে শেয়ার প্রাইসের দাম মানে শেয়ারের একটা দাম এমনি এমনি বাড়তে থাকে, কোনো কারণ ছাড়াই বাড়তে থাকে। হ্যাঁ, হঠাৎ মানে যদি আমার খুব লাক ভালো হয় তাহলে শেয়ারটার দাম বাড়বে, লাক খারাপ হলে শেয়ারটার দাম পড়ে যাবে, ফলে আমি লস করব। সত্যিই কি তাই? সত্যিই কি কোনো কারণ ছাড়া শেয়ার প্রাইসের দাম বাড়া কমা করে? আজকের ভিডিওর টপিক ঠিক এই বিষয়ে। আমরা ডাইরেক্ট স্টক কেনার বা ডাইরেক্ট কোম্পানির স্টক কেনার আমরা যে ফ্রি কোর্স তৈরি করছি, আজকে হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে শেয়ার প্রাইসের দাম বাড়ে বা কমে কেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 6টা কারণ বলবো, যে কারণগুলো জেনে গেলে আপনিও ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে প্রফিট করতে পারবেন। এবং 6টা কারণ জানার পর আপনি সত্যিই জেনে যাবেন যে শেয়ারের প্রাইস অটোমেটিক বাড়ে না এর পিছনে কোনো লজিক আছে। এবং এদের মধ্যে 6 নম্বর যে কারণটা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। তার থেকে বড় কথা, সবার শেষে দুটো কেস স্টাডি বলবো, যে এই দাম বাড়া কমার দুটো কেস স্টাডি। তো চলুন শুরু করছি। সবার প্রথম যে কারণ সেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের খেলা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। ধরুন আপনি কোনো সবজি মার্কেটে গেলেন, ধরুন যে কোনো সবজি, বেগুন, ধরুন বেগুন কেনা বেচা হয়, ধরুন একটা কোনো মার্কেটে বেগুন কেনা বেচা হচ্ছে। সাধারণত যখন বেগুন স্বাভাবিকের তুলনায় বেশি আমদানি হয়ে গেল, অর্থাৎ বাজারে প্রচুর বেগুন, তাহলে বেশি মানুষ ওখানে বেগুন বিক্রি করে দিয়েছে। মানুষ যে বেগুন কিনে সে তুলনায় কম কিনছে, অর্থাৎ জমা হয়ে আছে, দোকানে ভর্তি হয়েছে। তাহলে ভাবুন ওই সময় বেগুনের দাম বাড়বে না কমবে? সিম্পল ভাবুন, কমবে, নিশ্চয়ই কমবে। আবার ধরুন কোনো একদিন প্রচুর মানে ধরুন বৃষ্টিতে বা বন্যাতে বেগুন খুব শর্ট, মার্কেটে খুব কম সংখ্যক বেগুন এসছে, মার্কেটে বেগুন কম কিন্তু কেনার মানুষ অনেক আছে। তখন আলটিমেট আপনারা যদি যারা মার্কেট করেন দেখবেন বাজার কিন্তু অবশ্যই দাম বাড়া থাকে। হয় না, গ্রামে ঘরে দেখবেন যখন কোনো বন্যা হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, সবজির দাম আগুন হয়ে যায়। কারণ কি? তার মানে যতটা চাহিদা সেই অনুযায়ী সাপ্লাই হচ্ছে না, হয়তো। তাহলে যেমন আমাদের সবজি মার্কেটে এই জিনিসটা হয়ে থাকে, ঠিক তেমনি আমাদের যে শেয়ার মার্কেট, সবই তো মার্কেট। শেয়ার মার্কেট যেখানে শেয়ার কেনা বেচা হয়, সে মার্কেটটা কি NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর BSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ। ওখানেও যখন কোনো একটা কোম্পানির শেয়ার বেশি মানুষ কিনতে যাচ্ছে, বেশি মানুষ কেনার জন্য ছুটছে, তখন দাম আস্তে আস্তে বাড়তে থাকে। একই রকম যখন মানুষ প্রচুর বিক্রি করতে চাইছে, সেল অর্ডার লাগিয়ে দিয়েছে, কিন্তু কেনার কেউ নেই, তখন দাম ধার ধার করে পড়তে থাকে। ধরুন একটা এক্সাম্পল দিই, একটা কোনো কোম্পানির শেয়ার আমি ধরলাম HDFC একটা শেয়ার, উদাহরণ দিচ্ছি জাস্ট এডুকেশন পারপাস। আমি ধরলাম এই শেয়ারটার দাম রয়েছে, আমি ধরলাম 900 টাকা। এবার এই 900 টাকা যখন শেয়ার মানুষ কেনে, এখানে কেনার প্রথমে কত, আমি ধরলাম 100 জন কিনবে, এটা 100 জন কিনবে, আর 20 জন রয়েছে বিক্রি করার। যখনই বিক্রি করার মাত্র 20 জন, 100 জন কিনবে, তাহলে বাই, অর্থাৎ বেশি মানুষ কিনছে, তখন যে শেয়ারেরটা দাম যে 900 টাকা, তখন ধার ধারে করে 910, 920, 950, আস্তে 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 1000 বাড়তে থাকবে। কিন্তু উল্টো দিক, যখন বিক্রি করার রয়েছে 100 জন, 100 জন কী করছে? বিক্রি করছে, সেল করছে, 100 জন সেল করছে, এবং 20 জন রয়েছে কি বাই করার জন্য, তখন কী হবে? বেশি মানুষ শুধু বিক্রি করতে চাইছে, অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, তখন দাম কমবে। এই 900 টাকার শেয়ার হয়ে যাবে 830, 820, এইভাবে কিন্তু কমতে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম যে কন্ডিশন, যে যখন বেশি কেনার থাকে তখন দাম বাড়ে, যখন বেশি বিক্রি করার মানুষ থাকে তখন দাম কমে। এইবার মজার প্রশ্ন, কেন মানুষ বেশি জন কিনছে, কেন বেশি জন বিক্রি করছে? ভালো করে বুঝুন, মানুষ কেন বেশি কিনছে এবং মানুষ কেন বেশি বিক্রি করছে, তার অনেকগুলো কারণ আছে। চলুন এবার জেনে নেব শেয়ার প্রাইস বাড়ায় দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে কোম্পানির লাভ বা লোকসানের উপর।
আপনারা জানেন কোনো কোম্পানি কোনো কোয়ার্টার রেজাল্ট পাবলিশ হয় এবং অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে। তো ভাবুন কোনো একটা কোম্পানি, যে কোনো কোম্পানি যখন অ্যানুয়াল রিপোর্টে এলো তার প্রফিট গ্রোথ বাড়ছে, অনেক কিছু দেখতে, সব কিছু আপনাদেরকে দেখাবো। যত ক্লাসগুলো শেষকালে আসবে আমরা সব কিছু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, কীভাবে কোম্পানি অ্যানালাইজ করতে হয়, কীভাবে অ্যানুয়াল রিপোর্ট দেখতে হয়, কীভাবে ওই কোয়ার্টার রেজাল্ট দেখতে হয়, সব আপনাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো দেখে আপনারা একটা অনুমান করতে পারবেন যে কোন শেয়ার প্রাইস বাড়ে, কোন শেয়ার প্রাইস কমবে, অনুমান করা যায়। আবারও বলছি 100% বলা যায় না, এখানে অনুমান করা যায়। যখন একটা কোম্পানি লাভ ক্রমাগত বাড়তে থাকে, ধরুন একটা কোম্পানি, ধরুন XYZ একটা কোম্পানি, এই কোম্পানির প্রথম বছর, ধরুন এই বছর 2026 সালে লাভ 25 কোটি, তার আগের বছর 2025 সালে লাভ ছিল 20 কোটি, পরের বছর দেখবেন হয়তো লাভ হয়ে গেছে 30 কোটি। তাহলে কোথা 20, 25, 30, তাহলে আস্তে আস্তে লাভ বাড়ছে। তখন কি হবে, সব মানুষরা বা আমরা রিটেল ইনভেস্টার বা যাই হোক প্রত্যেকেই ভাববে তাহলে কোম্পানি ভালো ফল করছে তো, তাহলে কোম্পানি যে ভালো ফল করছে তাহলে এখানে আমরা ইনভেস্ট করতে পারি যাতে দামটা পরবর্তীকালে বাড়বে। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা মানে কি, ব্যবসাতে ইনভেস্ট করা। আবারও বলছি, আপনি জুয়া ভাববেন না, ভাবতে পারেন, ক্ষতি নেই, কিছু মানুষ জুয়া ভাবে, আমি আবারও বলছি, কিন্তু আপনি যদি জিনিসটা বুঝে যান না তাহলে এখানে সঠিকভাবে ইনভেস্ট করে প্রফিট করতে পারবেন। তাহলে যখন ব্যবসা আস্তে আস্তে গ্রো করছে, বৃদ্ধি পাচ্ছে, প্রফিট পাচ্ছে, তখন বেশি মানুষ কিনতে চাইবে। কিন্তু এইখানে না প্রচুর ট্র্যাপ হয়, আপনারা ভাবতে পারবেন না। অনেকে খোঁজ রাখে, অনেকে খোঁজ রাখে না। কীরকম, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যে কোয়ার্টার রেজাল্ট আসে, কোয়ার্টার রেজাল্ট এলো, এবার যখন কোয়ার্টার রেজাল্টের শেষে যখন রিপোর্ট পাবলিশ করে, কি করলো, একটা প্রফিট দেখাতে হয় তো। এবার ওই যে প্রফিটটা দেখাচ্ছে, আদৌ কি প্রফিটটা বাস্তব হচ্ছে? আমরা Skinner.in বা যে কোনো ব্রোকেজ সাইটে গিয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি এর রেজাল্ট এরকম করেছে, কিন্তু আদেও কি এরকম করছে? এটা কিন্তু মিথ্যা হতে পারে, হয়। দেখুন এখানে আমি আপনাদেরকে একটা ট্র্যাপ বলছি কীরকম। ধরুন আমি একটা কোম্পানির মালিকানা, প্রমোটারের মধ্যে আমি রয়েছি। আমি কি করলাম, আমি দেখলাম আমার এই বছর ব্যবসাতে লস হয়েছে, কিন্তু আমি সেই লসটা আমি দেখাবো না। এরকম করা যায়? হ্যাঁ, করা যায়। কি করব, আমি আমার একটা বন্ধু রয়েছে, নিয়ারেস্ট বন্ধু, সে নিয়ারেস্ট বন্ধুকে বললাম এইটা কিনে নাও, আর টাকা দিয়ে কিনে নাও। যখনই কোয়ার্টার রেজাল্ট পাবলিশ, ধরুন 30 তারিখ রিপোর্ট পাবলিশ করব, তার 30 তারিখের মধ্যে তুমি কিনে নাও, 1 তারিখে আবার মানি ট্রান্সফার করে দেবো। ভাবুন কীরকম ট্র্যাপটা হয়। তাহলে ও কী করলো, কিনে নিল। যখনই কিনে নিল তাহলে আমার তো সেল বেড়ে গেল, সেল বেড়ে যাওয়া মানে কি, প্রফিট বেড়ে গেল। বিক্রি বাড়লে প্রফিট বাড়বে, এটা সিম্পল। যখনই প্রফিট বেড়ে গেল, প্রফিট বাড়িয়ে তাহলে দেখিয়ে দেওয়া হলো যে ব্যবসা ভালো করছে, কোম্পানি ব্যবসা ভালো করছে। যখনই ব্যবসা ভালো করছে, প্রত্যেকে কী করা হয়, যেহেতু ব্যবসা ভালো করছে যেটা বলতেছিলাম, তাহলে সব মানুষ ঝুঁকে পড়বে শেয়ারটা কিনতে, যেটা ভালো ব্যবসা করছে, গ্রোথ করছে, প্রফিট করছে, কিনি। আলটিমেট হয় কি, অনেক ক্ষেত্রে ট্র্যাপগুলো কীরকম, কিনে নিল, যখনই শেয়ার কিনতে থাকলো, দাম কী হবে, আস্তে আস্তে বলুন বাড়তে থাকলো। দামকে বাড়িয়ে দিল, ভাবুন দাম বাড়িয়ে দিল। যখনই দাম বেড়ে যাচ্ছে, ঠিক সেই সময় মালিকপক্ষ, প্রমোটার বা যারা এগুলো করে, শেয়ার বিক্রি করে দেয়। ভাবুন, ধরুন এইরকম করে দামটা বেড়ে গেল, তাহলে উচ্চ দামে বিক্রি করে দিল। ধরুন কোনো শেয়ার প্রাইসের দাম 300 টাকা ছিল, যখনই রেজাল্ট ভালো, বেশি মানুষ কিনছে, হেনতেন করে এটা হয়ে গেল 500 টাকা। তাহলে 200 টাকা প্রফিট একটা শেয়ারে হয়ে গেল। এইবার যখনই প্রফিট হলো, প্রফিট বুক করে, যারা এটা করে প্রফিট বুক করে নিল। প্রফিট বুক করার পর, যখন প্রফিট বুক করা মানে কি, আলটিমেট তাকে শেয়ারটা বিক্রি করে দিচ্ছে, তাহলে একটা শেয়ার প্রতি 500 টাকা পেয়ে যাচ্ছে। এবার যখনই পেয়ে যাচ্ছে, যখনই বিক্রি করে দিল, পাওয়ার পর বিক্রি করে দিল, যখনই বিক্রি করে দিল, তাহলে বাই অর্ডার বেশি, সেল অর্ডার কম। বাই অর্ডার বেশি মানুষ হঠাৎ করে বিক্রি করে দিল, বড় অ্যামাউন্টে বিক্রি করে দিল। যখনই বিক্রি করে দিল, শেয়ারটা ধস করে পড়ে গেল, চলে এলো আবার সেই 300, 210, 290 এরকম ধস করে পড়ে গেল। যখনই ধস করে পড়ে গেল, এই যে শেয়ার প্রাইস বাড়া দেখে বা দেখে যারা রিটেল ইনভেস্টার, আমার আপনার মতো ছোটো ইনভেস্টার যারা ইনভেস্ট করি, তাহলে কী হচ্ছিল, আমরা কিন্তু বেশি দামে কিনে গেলাম, দিয়ে দাম যখনই পড়ে গেল আমাদেরই ক্ষতি হলো।
আবার এই সময় দেখুন যে মালিক পক্ষ বলুন বা যারা এটা করছে তারা তো প্রফিট বেশি দামে বিক্রি করে দিল, আবার যখন বিক্রি করাতে দাম কম হয়ে গেল সেই কম দামে আবার ওইটা কিনে তাদের যে শেয়ার স্টক করে নিল। ফাঁসছে কারা? ছোটোখাটো সাধারণ রিটেল ইনভেস্টাররা, আমার আপনার মতো, হয় না? একটা কোম্পানির ব্যবসা ভালো, তা সত্ত্বেও কোম্পানির দাম পড়ে যায় কেন? আমি আপনাদেরকে শেখাচ্ছি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার মার্কেটের কোর্স। একদম ধরে ধরে বেসিক জায়গাগুলো আপনাদেরকে বলবো, যেমন কথা দিয়েছি আপনারা নিজেরা শিখতে পারবেন। তাহলে শুধুমাত্র কোম্পানির বিজনেস দেখে ব্যবসা বাড়ছে এরকম দেখে, কোয়ার্টার রেজাল্ট দেখে, শুধুমাত্র কোয়ার্টার রেজাল্ট দেখে ইনভেস্ট করা কিন্তু খুব বোকামি। কি দেখতে হয়? অনেক কিছু দেখতে হয়, ক্যাশ ফ্লো, ROE, প্রোমোটার, অনেক কিছু হয়, সেগুলো আমি পরে পরে সব আসবো, আপনারা আমার সাথে যুক্ত থাকুন। তাহলে যেটা বলতেছিলাম যে কোম্পানি ব্যবসা যদি ভালো করে তাহলে দাম আস্তে আস্তে বাড়বে, আবার কোম্পানি ব্যবসা যদি খারাপ করে দাম আস্তে আস্তে কমবে। এবার 3 নম্বর কারণে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, অনেক মানুষ চেয়েছিলেন আমার কাছ থেকে মিউচুয়াল ফান্ড ETF এই বিষয়ে শিখতে, তো আমি অনলাইন ক্লাস শুরু করেছি। মিউচুয়াল ফান্ড ETF কীভাবে, মানে A to Z কীভাবে ভালো ফান্ড সিলেক্ট করতে হয়, পুরো মিউচুয়াল ফান্ড আপনাদেরকে একবারে দক্ষ, মানে একবারে খিলাড়ি বানিয়ে দেবো, ডন বানিয়ে দেবো। মানে কোন ফান্ড ভালো, কেন ভালো, কতদিনের জন্য রাখবেন, আপনার বয়স অনুযায়ী পোর্টফোলিও হওয়া কি উচিত, বা আপনার ইনকাম অনুযায়ী পোর্টফোলিও হওয়া উচিত, এরকম আমি একটা কোর্স বা ক্লাস অনলাইন চালু করেছি। অনেক মানুষ চেয়েছিলেন, তো যারা যুক্ত হতে চান একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে রয়েছে, বা এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, এখানে আপনারা ধরে ধরে সম্পূর্ণ ক্লাস রয়েছে, দেখতে পারেন। চলুন এবার 3 নম্বর যে কারণটা আসছি সেটা হচ্ছে নিউজ মানে কি? দেখুন মার্কেটে নিউজ একটা কিন্তু ভালো মতো এফেক্ট করে, দু প্রকার, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজ। দেখুন গুড নিউজ মানে কি? যখন কোনো একটা কোম্পানি একটা বড় অর্ডার পেল, আমরা দেখেছি RBNL কোম্পানি যখন তার প্রাইস 120 টাকা করেছিল, সেই সময় প্রচুর অর্ডার ছিল, সে 120 থেকে বেড়ে বেড়ে কোন জায়গাতে গেছে RBNL নিশ্চয়ই দেখেছেন, 120, 200 সে ঘোড়ার মতো ছুটতে আছে, তাই না? 300, 400, 500, 600, তারপরে আবার আস্তে আস্তে এখন অনেক পড়ে গেছে। নো ডাউট RBNL ভালো কোম্পানি। ব্যাপার হচ্ছে যখন প্রচুর একটা কোম্পানি অর্ডার পায় তার দাম কিন্তু প্রচুর বাড়তে থাকে, বোঝাতে পারলাম? এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট। তারপর যখন কোনো কোম্পানিকে সরকার কোনো অনুমোদন দেয়, যে সরকার একটা টাকা দিচ্ছে, অনুমোদন দিচ্ছে একটা কোম্পানিকে গ্রো করার জন্য, তাহলে সেক্ষেত্রেও কোম্পানিও সেটা ভালো, কেন সরকার দিতে যাবে? তাহলে কোম্পানি সেখানে গ্রোথ ভালো হবে, ফলে ওই নিউজ অনুযায়ী তাহলে শেয়ার প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকবে। নেক্সট, কোম্পানি কোনো চুক্তি হলো, কোনো ইন্টারন্যাশনাল চুক্তি হলো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার শেয়ার প্রাইস বাড়তে থাকবে। হলো? তাহলে এবার কমে কেন না? যখন নেগেটিভ নিউজ আসে বা ব্যাড নিউজ আসে, যেমন ধরুন কোনো একটা কোম্পানির সিইওকে গ্রেপ্তার করে নিল, হয়েছে কিছু কিছু সিইওকে গ্রেপ্তার করে নিল, তাহলে নিশ্চয়ই খারাপ কিছু করেছে, তাহলে সিইওকে গ্রেপ্তার করা মানে কী হবে? কোম্পানিটা আস্তে আস্তে ধস লাগবে, ফলে মানুষ ভয়ে বা যাই হোক প্রাইস বা শেয়ার বিক্রি করতে থাকবে। তাহলে যখনই বিক্রি করার চাহিদা থাকবে তাহলে কি বাই অর্ডার বেশি, শেয়ার প্রাইস ধস পড়তে থাকবে। আচ্ছা নেক্সট, যুদ্ধ। ধরুন কোনো একটা যুদ্ধ হলো, যুদ্ধের খবর এলো, হয় না? তাহলে যুদ্ধে যখন খবর আসে তখন কি হয়? একই রকম ভয়, শেয়ার বিক্রি করতে থাকে, তখন আস্তে আস্তে দাম কমতে থাকে। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে কি, মানুষের মনের উপর নির্ভর করছে শেয়ার প্রাইসের দাম বাড়া কমা। অবাক লাগলেও কথাটা সত্যি, সাইকোলজি। অর্থাৎ কীভাবে অনেকেই করে যে একটা শেয়ার বিভিন্ন কারণে সে কিনতে পারে, সেই কারণটা লজিক্যাল হোক বা ইললজিক্যাল হোক। আমরা দেখেছি বহু মানুষ তারা কী করেছে, একটা শেয়ার বহু রিসার্চ করে কিনলো, দেখে মনে হচ্ছে না শেয়ারটা বাড়তে পারে, কিন্তু শেয়ারটা একসময় অনেক দাম বেড়ে যায়। দেখুন ব্যাপার হচ্ছে যে বেশি মানুষ কিনছে, তাই না? ধরুন এটা একটা লোভ, একটা শেয়ার আমি দেখেছি এরকম আস্তে 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 যে কোনো শেয়ার বাড়তে থাকলো, এই বাড়ার সময় কেনা শুরু করে, কিন্তু কিনতে গেলে তারপর আস্তে 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 পড়তে থাকে। আলটিমেট আপনাকে বুঝতে হবে যে এই লোভে পড়ে, FOMO বলা হয়, ফোমো, যে লোভে পড়ে কিন্তু শেয়ার কেনা যাবে না। আপনি নিজের কষ্ট করা টাকা, উপার্জন করা টাকা আপনি ইনভেস্ট করছেন, তাহলে ইনভেস্ট যখন করছেন তাহলে সেটা না জেনে শুনেই করে দেবেন, কষ্ট করা টাকা না, সব কিছু জেনে শুনে তারপর প্রপার অ্যানালাইজ করে ইনভেস্ট করবেন। একই রকম ধরুন করোনার সময় যেটা হয়েছিল, করোনার সময় কী হয়েছিল, সব মানুষ ভয়ে, মনে হয় পুরো ওয়ার্ল্ড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি পুরো ধ্বংস হয়ে যাবে, শেয়ার মার্কেট উঠবে না, সব ভয় কী করছিল, বা আমি বাঁচবো কি বাঁচবো না, বিক্রি করে দেই শেয়ার, তাই তো? করোনাতে যা মানে ভাইরাসটার যা পাওয়ার মানুষকে ক্ষতি করার, এই খারাপ পথা বা ক্ষতি সত্যিই কি ক্ষতি, না মানুষকে বেশি ভয় ধরানো হয়েছিল? আপনারা কমেন্টে জানাবেন। যতটা না রোগের মানে করোনা ভাইরাসের যে এফেক্ট যতটা, তার থেকে কি বেশি মানুষকে ভয় দেখানো হয়েছিল,
সেটা কমেন্ট জানাবেন। আচ্ছা, নেক্সট যেটা বলছি, ওই রকম ভয়ে বহু মানুষ কী করে, শেয়ার বিক্রি করতে থাকে। শেয়ার, মিউচুয়াল ফান্ড, অনেক মানুষকে দেখেছি প্রচুর বিক্রি করতে আছে। যা বিক্রি করতেছে, শেয়ার প্রাইস নিচের দিকে পড়তে থাকলো। যখন নিচের দিকে পড়তে থাকলো, তখন কি হলো, মার্কেট ডাউন হতে থাকলো। কিন্তু ওই সময় যারা ইনভেস্ট করেছে মার্কেট ডাউন দেখে, আজকে 2025 সাল, গত 5 বছরে প্রচুর রিটার্ন দিয়েছে, প্রচুর। বহু কোম্পানি আছে 2020 সাল থেকে 2025, অনেক কোম্পানি 5 গুণ থেকে 10 গুণ বা আরও বেশি রিটার্ন দিয়েছে। কি করে সম্ভব 5 বছরে 10 গুণ 12 গুণ? সিম্পল আপনি রেলের শেয়ারগুলো দেখুন না, রেলের শেয়ারগুলো দেখতে পাবেন যে ইরকন ইন্টারন্যাশনাল, তারপর আরবিএনএল বা টিটাগড়, এগুলো দেখবেন কত গুণ করে রিটার্ন দিয়েছে, দেখবেন আপনারা কী হারে রিটার্ন দিয়েছে। আমি অন্য কোনো দিকে যাচ্ছি না। তার মানে ভয়ে শেয়ার বিক্রি করা যাবে না। আচ্ছা, নেক্সট আসছি 5 নম্বর, যেটা হচ্ছে এফআইআই ডিআইআই এর প্রভাব। অর্থাৎ একটা শেয়ারের দাম তখনই বাড়ে বা একটা কারণ বা সম্ভব কারণ লুকিয়ে থাকে যখন বিদেশিরা বা বড় বড় সংস্থারা কিনতে থাকে। দেখুন, এফআইআই মানে কি, ফরেন ইনভেস্টাররা, ওরা কী করছে, যে যখন দেখলো যে এই শেয়ার ওরা তো অনেক অ্যানালাইজ করে, আমাদের মতো এরকম তো না, যথেষ্ট অ্যানালাইজ করে। তো যখনই একটা ভালো জিনিস অ্যানালাইজ করছে যে এটা বাড়তে পারে, ওরা কী করলো, কেনা শুরু করলো। যখনই কেনা শুরু করলো, তাহলে কিনলে কী হবে, অটোমেটিক দাম বাড়তে থাকে। মানে এটা একটা সাইন যে এফআইআই কিনছে, তার মানে ভালো কিছু রয়েছে, অনেক শেয়ার নিশ্চয়ই বাড়বে, সম্ভাবনা প্রবল। তাহলে সেক্ষেত্রে কিন্তু শেয়ার প্রাইস বাড়ে। এছাড়াও ডিআইআই, ডোমেস্টিক যেগুলো আমাদের দেশীয় যেগুলো মিউচুয়াল ফান্ড হতে পারে বা বড় সংস্থা হতে পারে, তারাও যদি কিনে, তাহলে শেয়ার প্রাইস আস্তে আস্তে বাড়ে। তার মানে আলটিমেট একটা শেয়ার দাম তখনই বাড়বে, মানে যদি এফআইআই বা ডিআইআইরা যদি কিনতে থাকে, দাম বাড়বে। যদি ওরা বিক্রি করতে থাকে, কমবে। গত 1 বছর মতো ভাবুন, এফআইআই ডিআই কন্টিনিউয়াসলি বিক্রি করে চলেছে, কিন্তু পরে কি আর কিনবে না? অলরেডি কেনা শুরু করেছে ওষুধটা, ভবিষ্যতেও প্রচুর করবে। দেখুন, ভারতের স্টক মার্কেট এত সহজে ডাউন থাকবে না, অবশ্যই উঠবে, একটু শুধু সময়ের অপেক্ষা। এবার 6 নম্বর সবথেকে যে গুরুত্বপূর্ণ কারণ, যেটা আপনাদেরকে বলেছিলাম, যে সেটা হচ্ছে আপনি চার্ট বিশ্বাস করেন বা না করেন, টেকনিক্যাল চার্ট কিন্তু মার্কেট তৈরি করে। অর্থাৎ এই টেকনিক্যাল চার্ট দাম বাড়া কমাতে বিশেষভাবে একটা নির্ভরশীল। যখন সাপোর্ট ভেঙে যায়, তখন কিন্তু দাম অনেক পড়তে থাকে, আর যখন রেজিস্ট্যান্স ভেঙে যায়, তখন কিন্তু শেয়ারের প্রাইস অনেক বাড়তে থাকে। এবার আসছি দুটো কেস স্টাডি, যেটা আপনাদেরকে বলবো, যে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই শেয়ার প্রাইস বাড়ে কমে বিভিন্ন রকম ফ্যাক্টরে। একটা উদাহরণ দিচ্ছি, 2016 সাল। 2016 সালে রিলায়েন্স আগে কী করতো, সাধারণত তেল, গুজরাটে রয়েছে, কী করতো, তেল শোধনাগার করে। যখন 2016 সালে রিলায়েন্সের জিও এলো, টেলিকম এলো, ডিজিটাল এলো, তখন প্রচুর মানুষ কী করলো, ভরসা করতে থাকলো যে কোম্পানি শুধুমাত্র তেল পরিশোধন নয়, বিভিন্ন রকম আরও আলাদা ব্যবসা লঞ্চ করছে এবং মানুষের চাহিদামূলক ব্যবসা। তখনই 2016 পর থেকে রিলায়েন্সের তার যে শেয়ার প্রাইস নো ডাউট অনেকটা বাড়তে থাকলো। এটা একটা। আচ্ছা, আবার একই রকম 2020 সালে আপনাদের দেখবেন, 2020 সালে যখন টাটা মোটরস যে সেই শেয়ারটা, ওই সময় করোনার সময় দাম, মানে বেশি মানুষ গাড়িটাড়ি কেনা বন্ধ করে দিল, ফলে কি হয়, একদম চাহিদা কমে গেল। চাহিদা কমে গেল, শেয়ার প্রাইস আস্তে আস্তে দাম কমতে থাকলো। কিন্তু কিছুদিন পর কী করেছে, নতুন প্রোডাক্ট বা ওই যখন ইভি চালু করে দিল, টাটা মোটরের সাথে ইলেকট্রিক ভেহিক্যাল যখন চালু করলো, অর্থাৎ মানুষ বুঝতে পারলো যে ইভি এটা একটা ফিউচারিস্ট বা এভারগ্রিন একটা বিষয়, তাই না? যখনই এটা চালু করে দিল, তখন চাহিদা বাড়লো, বেশি মানুষ কিনতে থাকলো, প্রাইস বা শেয়ারও বেশি মানুষ কিনতে থাকলো, ফলে শেয়ার প্রাইসের দাম আস্তে আস্তে বাড়তে থাকলো। আমি জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনালি একটা কথা বলে শেষ করছি, যারা বোঝে তারা ইনভেস্ট করে, আর যারা না বোঝে তারা জুয়া ভাবে। প্রত্যেকে ভালো থাকবেন। পরের বিষয় নতুন একটা টপিক নিয়ে হবে। টাটা।